হুম। তাহলে কপারটা যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে কপার হলো জাস্ট ওয়ান অফ দ্য মোর পপুলার ম্যাটেরিয়ালস যেগুলো সেগুলোর কন্ডাক্টরের মধ্যে। হুম। এছাড়া এই যে সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম এই নামগুলো কিন্তু খুব ভালো, এরাও ধাতু। ধাতু মানে বুঝতে ম্যাক্সিমামই সেগুলো কন্ডাক্টরই হয়। আচ্ছা, এইবার এইটাও আসে পরীক্ষায় প্রচুর, সেটা হলো ইনসুলেটর। ইনসুলেটর বলতে অন্তরক। তার মানে কন্ডাক্টর বলতে যেটা পরিবহন করে, যেটা তড়িৎ পরিবহন করতে সাহায্য করে, আর ইনসুলেটর বলতে যে তড়িৎ পরিবহনে বাধা দান করে তাকে বলবো আমরা ইনসুলেটর। ইনসুলেটর হলো সেই ম্যাটেরিয়ালস গুলো যেগুলোর অপোজিট এফেক্ট। ইলেকট্রন যদি কন্ডাক্ট করতে চায়, সে তখন কিন্তু অপোজিট এফেক্ট ফ্লো করে। ঠিক আছে? তার মানে তারা কিন্তু ইলেকট্রনকে সহজে ফ্লো করতে দেয় না। হুম। আচ্ছা, এবার আমাদের বেশি ইম্পর্টেন্ট হলো এই যে ম্যাটেরিয়ালস এর উদাহরণগুলো, যেমন গ্লাস, কাঁচ, প্লাস্টিক, রাবার, এয়ার, উড, এগুলো কিন্তু সব ইনসুলেটরের উদাহরণ। ওকে। এইবার আমরা দেখবো কুলম্বের ল ইন স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তার আগে আমি একটা জিনিস বলে নিই, আমরা তড়িৎ প্রবাহ পড়েছিলাম, তড়িৎ প্রবাহ, তাই না? তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে ডিনোট করি, আর এর যে তোমার এসআই একক সেটা কি ছিল? অ্যাম্পিয়ার। মনে আছে? একটা পরিবাহী, এরা মনে করো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমি জানতে চাই এর মধ্যে কতখানি আধান উপস্থিত আছে। সেই আধানকে আমরা যদি কিউ দিয়ে ডিনোট করি, তাহলে মনে রাখবে কিউ ইকুয়াল টু আইটি। কিউ ইকুয়াল টু আইটি। ঠিক আছে? যেখানে কিউ হলো ওই পরিবাহীতে উপস্থিত পুরো আধানটা, আইটা হলো সেই তড়িৎ প্রবাহটা, প্রবাহ মাত্রা, আর টিটা হলো কত সময় ধরে এই তড়িৎ প্রবাহর ঘটনাটা ঘটছে। তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, এটা মনে রাখবে। হুম? আর এবার যদি তোমাকে কিউ বা আধানের এসআই একক জিজ্ঞেস করে, আধানের এসআই এককটা হলো কুলম্ব। এই কুলম্বের সূত্র যেহেতু এসআই কুলম্ব দিয়েছিল বিজ্ঞানী, তো তার নাম অনুযায়ী এসআই কুলম্ব, এসআই একক হলো কুলম্বে দেওয়া হয়েছে। আর সিজিএস এককটা হলো, মনে রাখবে, স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব বলে, বা বলা হয় ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে? এবার প্রত্যেকটা ইউনিটই যখন আমরা পড়ি, এসআই আর সিজিএস দুটোর মধ্যে আমরা সম্পর্কও দেখি, তাই না? তাহলে এটাও মনে রাখবে, 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। ঠিক আছে? এবার আমরা কুলম্বের লতে চলে যাব।
না না ইদ্রিস, তুমি যেটা তোমাকে যেটা চেক করতে বলেছিলাম ওটার কাজটা কালকে হয়ে গেছে। ওটাতে আর অসুবিধা নেই। হ্যাঁ, ওটাতে আর অসুবিধা নেই। আর তুমি ওই টাইমারটা দিয়ে দাও না। অ্যাকচুয়ালি আমিও করি অনেক সময়, কেননা এত এত পিডিএফ, এত ডেটা, যে ওগুলো মানে একটু মাঝে মাঝে ক্লিয়ার করতে হয়, নাহলে মাথা ঠিক থাকে না কোথায় কি রাখলাম। কিন্তু ওই অসুবিধা হয়ে যায় আর কি, মানে কয়েকজনের সাথে চ্যাট গুলো একটু ইম্পর্টেন্ট হয়ে যায়, বুঝলে। যাই হোক। উম, চলো, এবার আমরা কুলম্বের লটা দেখবো। কুলম্বের ল কি বলছে, অনেকটাই আমাদের মাধ্যাকর্ষীয় যে সূত্র সেটার মতোই এখানে দেখবো। ধরে নাও দুটো বস্তু আছে, একটা Q1 চার্জের, একটা Q2 চার্জের। এই দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা হলো আমাদের আর, সেটা হলো দূরত্বটা। ঠিক আছে, তাহলে এদের মধ্যে, এই দুটো আধানের মধ্যে ইলেকট্রিক ফোর্স কাজ করবে, অর্থাৎ যে আকর্ষণ বল দ্বারা একে অপরের দিকে আকর্ষিত হবে, সেই ইলেকট্রিক ফোর্সটা আমরা যদি ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি, সেটার ভ্যালু হবে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কেটা হলো একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, একটা কনস্ট্যান্ট। তার মানে বুঝতে পারছো, এফ কিন্তু প্রপোর্শনাল হচ্ছে Q1 এর সাথে Q2 এর সাথে, আর এফ কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/r² এর সাথে। তাহলে দুটো বস্তু যে আমরা রেখেছি, সেই দুটো বস্তুর আধান যত বাড়বে, একে অপরের প্রতি আকর্ষণ করার ক্ষমতাও তত বাড়বে। আধান যত কমবে, আকর্ষণ বলও তত কমবে। আবার সেই দুটো বস্তুর মধ্যে দূরত্ব যত কমবে, আকর্ষণ বল তত বাড়বে। আবার দূরত্ব যত বাড়বে, আকর্ষণ বল তত কমবে। ক্লিয়ার এইটুকু? একদম ইজি। এটা যেহেতু একটা বই, বইটা আমি তোমাদের আজকে শেয়ার করে দেব। মেবি আগেও করেছি, আর একবার দিয়ে দেবো তোমাদেরকে। কিন্তু একটা জিনিস একটু দেখো, যে এগুলো জাস্ট একটু পড়ে নেবে, এগুলো কিছুই নেই। যে সেল, যে সেল মানে যে পাত্রটায় আমরা এই পুরো কাজটা করছি, সেটাকে কি বলছে, গ্যালভানিক সেল বলছে বা ভোল্টাইক সেল বলছে। এগুলো জাস্ট গল্পের মতন ইনফরমেশনের জন্য পড়তে হয়, এগুলো তোমাকে একটু পড়তে হবে। এই যে, একদিন একজন জিজ্ঞেস করেছিলে না, ভোল্ট মিটার আর ভোল্টা মিটারের মধ্যে কি পার্থক্য আছে, মনে আছে? তো এইটা দেখো, এটা হলো তোমার ভোল্ট মিটার। ভোল্ট মিটার যেটা, আমরা জানি কি, বিভব প্রভেদ করবো আমরা, সেই বিভব প্রভেদের ইউনিট কি, ভোল্ট। ঠিক আছে, কোন দুটো পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ যখন মেজার করার দরকার পড়ে, তখন সেটা ভোল্ট মিটার দিয়ে করা হয়। ঠিক আছে, আর ভোল্টা মিটার হলো পুরো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে জায়গায় থেকে, যে পাত্রে থেকে পুরো তড়িৎ বিশ্লেষণটা ঘটায়, তাকে আমরা ভোল্টা মিটার বলি। হুম, এখানে সেলসে চলে গেল। এই জিনিসগুলো, এই জিনিসগুলোতে আমি পরে আসবো।
তার আগে যে কয়েকটা জিনিস যেটা না বললেই নয়, আমি সেটাতে যাব, অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা। ঠিক আছে, এই যে মনে করো আমরা এক্ষুনি দেখলাম যে তড়িৎ প্রবাহ হচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে। যখনই এই পৃথিবীতে কোনো কিছু হয়, মনে রাখবে বাই ডিফল্ট আর একটা জিনিস থাকবেই সেটাকে বাধা দেওয়ার জন্য। ঠিক আছে, উম এই ধরে নাও তোমাকে প্রচুর পড়তে হবে, তুমি জানো যে সামনেই পরীক্ষা, প্রচুর পড়তে হবে, 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। তার মানে সেটা তোমাকে যদি একটা, সেটাকে যদি আমি পজিটিভ দিক থেকে কন্ডাক্টান্স হিসেবে, কন্ডাক্টরের কাজ হিসেবে রাখি, তাহলে আর এক দিক থেকে রেজিস্টার, অর্থাৎ তোমাকে বাধা দেবে তোমার কিছু কিছু জিনিস, যেমন মোবাইলে ঘাটা। ঠিক আছে, মোবাইল দেখছি, মোবাইল দেখতে দেখতে এত ভালো লাগছে যে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, এটা তার মানে আমাকে কিন্তু একটু হলেও বাধা দিচ্ছে আমার কাছ থেকে। তারপর লেজিনেস, ঘুম ভাঙছে কিন্তু উঠতে ইচ্ছে করছে না, এগুলো আমাকে তার মানে বাধা দিচ্ছে। তার মানে সেই যে বাধা দেওয়ার যে জিনিসগুলো, সেগুলোকে আমরা বলবো রোধ। তার মানে একটা পরিবাহীর মধ্যে, কন্ডাক্টরের মধ্যে কোনো কিছু প্রবাহ হচ্ছে, কিন্তু যখন প্রবাহ হচ্ছে প্রবাহ পথের বিপরীতে আর একটা কাজ করছে একজন কেউ, সেই যে সেইটাকে আমরা বলবো রোধ বা রেজিস্ট্যান্স। এবার এই রোধ কিসের কিসের উপর নির্ভর করে? মনে রাখবে, রোধ হলো আর প্রপোর্শনাল টু এল বাই এল, এল বাই এ। ঠিক আছে, যেখানে আমরা যখনই প্রপোর্শনাল থাকে, আমরা যদি প্রপোর্শনালটা তুলে ইকুয়াল দিই, আমরা জানি আমাদেরকে কিন্তু একটা কনস্ট্যান্ট আনতে হয়, তার মানে আর ইকুয়াল টু রো এল বাই এ। এবার দেখো, এল হলো কি? এল হলো পরিবাহীর দৈর্ঘ্য, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য, আর এ হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ব্যাপারটা কি দেখো, এইটা মনে করো পরিবাহী। ছোটবেলা তোমরা যখন এরকম সিলিন্ডার করেছো, তোমরা মনে আছে তো, সিলিন্ডার যখন করেছো তখন কি করেছো, সিলিন্ডারের যে বেস বা ভূমি, এইটারও কিন্তু ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বের করেছো। এটাও পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার বের করেছিলে। আর পরিবাহীর দৈর্ঘ্যটা, এইটা হলো এই যে এইটা, পুরো এইটা, এইটাকে আমরা এল দেব, এল দিয়ে বলবো। আর এই যে এইটা, এই জায়গাটা কাটলে যে জায়গাটা থাকলো, আর এই জায়গাটা ক্ষেত্রফলটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। এবার এই সম্পর্কটা থেকে তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো যে আর কিন্তু এল এর সাথে প্রপোর্শনাল, আর হলো এল এর সাথে প্রপোর্শনাল। তার মানে কি হচ্ছে দেখো, পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে, পরিবাহীর রোধও তত বাড়বে। আর আর কিন্তু এল এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে তোমার ব্যস্ত সম্পর্ক। তার মানে এ ক্ষেত্রফলটা যত সরু হবে আর তত বাড়বে, ক্ষেত্রফল যত বড় হবে আর তত কমবে। ওকে, এইটুকু ক্লিয়ার? এইবারে তোমাদেরকে আমি যদি একটা প্রশ্ন রাখি, এই প্রশ্নটার উত্তর কি হবে বলো দেখি। রো এল স্কয়ার। হুম, প্রশ্নটা হলো, এখানেই লিখছি, একটা পরিবাহীর তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে পরিবাহীর রোধের কি পরিবর্তন ঘটবে? বলো।
কি হলো? কি হলো? কেউ কথা বলে না কেন? আমার কথা শুনতে পাচ্ছ তো তোমরা? রেজিস্ট্যান্স বাড়বে? বাড়বে তো বুঝলাম, কত বাড়বে সেটা বলো। রোদও 3 গুণ বাড়বে? না, অ্যাকচুয়ালি কি হয় দেখো, আর ইকুয়াল টু রো এল বাই এ, তো E এর সাথে আমরা কি করব, রো এল দুই দিকেই গুণ করে দেব। কেন গুণ করব দেখো আমি বলছি। আমরা ছোটবেলা যখন কোনো কিছু আয়তন বের করেছি, আয়তনের ফর্মুলা কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? এ হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলটা। আর তার সাথে যদি এল বা উচ্চতা বা ওই দৈর্ঘ্যটা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? ভলিউমটা। নিচে না ভলিউমটাকে আনার জন্য আমি উপরে এল দিয়ে গুণ করলাম, রো এল স্কোয়ার বাই ভি। এবার কেন ভলিউমটাকে আনলাম দেখো, পরিবাহীর তারকে বলেছে টেনে 3 গুণ করা হলো, তার মানে তার কিন্তু ওটাই আছে। তাহলে পরিবাহীর তারকে যখন টেনে 3 গুণ করা হলো, তার মানে ডেফিনেটলি সেটা দৈর্ঘ্যে 3 গুণ বেড়ে গেল ঠিকই, কিন্তু সেটা কিন্তু একটু সরুও হয়ে গেল, কারণ টেনে কথাটা রয়েছে সেই কারণে। আর যখনই টেনে কথাটা থাকবে তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে যেহেতু ওই তারই, তার মানে আমাদের ভলিউমটা ফিক্স থাকছে। আর সেক্ষেত্রে আর কিন্তু এল এর সঙ্গে এল স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, এল স্কোয়ারের সঙ্গে সেটা সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু 3 গুণ বাড়াচ্ছে, তার মানে আর সেখানে 9 গুণ বেড়ে যায়। আর যদি এমনি বলা হয় যে পরিবাহীর তারকে যদি 3 গুণ করে দেওয়া হয়, সেক্ষেত্রে রোধের কি পরিবর্তন ঘটবে? সেক্ষেত্রে রোধের তোমার রোধও সেখানে 3 গুণ বাড়বে। কিন্তু যখনই তারকে টেনে বা কোনো তারকে গলিয়ে এই কথাগুলো রয়েছে, তার মানে কি ওই তারটাকেই টেনে 3 গুণ করছে। তার মানে যখন দৈর্ঘ্যে বাড়াচ্ছে, তখন প্রস্থে কিন্তু কমে যাচ্ছে। আর প্রস্থেও যখন কমে যাচ্ছে, তখন কিন্তু আমি আর শুধুমাত্র আর প্রপোর্শনাল টু এল রাখতে পারবো না, তখন আমাকে ভি কনস্ট্যান্ট করে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার কে মাথায় রাখতে হবে। আর সেটা মানেই হয়ে গেল আমার অ্যান্সারটা 3 গুণ বাড়াচ্ছিল এল স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, মানে 9 গুণ বেড়ে যায়। বোঝা গেল? আচ্ছা, সবাই বুঝতে পেরেছে, সবাই প্রচুর থামস আপ দিচ্ছে। বেশ, এবার দেখো কম্বিনেশন। আমরা জানি যখন কোনো পরিবাহীতে রোধ গুলোকে কানেক্ট করা হয়, সেই রোধ কানেক্ট করার অনেক নিয়ম থাকে। যেমন একটা দেখতে পাচ্ছ যে সিরিজ কম্বিনেশন, এটা কি? তোমার শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। আর একটা তোমার প্যারালাল কম্বিনেশন, সেটাকে বলবো আমরা সমান্তরাল সমবায়। হুম, এগুলো যদিও একটু সময় নিয়ে আমি পরে আরো ভালো করে বোঝাবো, কি নাকি আজকেই বোঝাবো? তোমাদের কালকে পরীক্ষাটা আছে এনএম জিএনএম এর, সেই জন্য হয়তো তোমরা একটু চিন্তিত আছো, তাই তো? কালকে এক্সামের জন্য আলোচনা করুন। সুরজ, এখন কালকে এক্সামের জন্য কি আলোচনা করব? বলো একটু আমাকে কোন জায়গাটা আলোচনা করবো, আমি সেটা তাহলে করবো।
আমাকে বলো তুমি। বেশ। এবার আমরা দেখো রেজিস্ট্যান্স যেটা কি করে অ্যাড করছে দেখো। এই নাম্বার অফ রেজিস্ট্যান্স, এই যে R1 R2 R3 এগুলো কানেক্ট করছে সিরিজে বলতে একদম পর পর। দেখো একটা নেগেটিভ প্রান্তের সাথে আর একটা পজিটিভ প্রান্ত, এইভাবে কিন্তু জিনিসটা অ্যাড করছে। যদি ইফ দে আর জয়েন্ট এন্ড টু এন্ড একদম একটা শেষ প্রান্তের সাথে আর একটা শুরুর প্রান্ত অ্যাড হচ্ছে, আর সেম কারেন্ট ফ্লোস থ্রু ইচ ওয়ান অফ দ্য দেম, মানে সেম কারেন্ট সেইটাই কিন্তু ফ্লো করছে প্রত্যেকের মধ্যে দিয়ে। when a potential difference is applied across the combination, যখন একটাই potential difference কিন্তু পুরোটার মধ্যে দিয়ে তোমার ভি যেটা, তখন কিন্তু যাচ্ছে এই পুরো কম্বিনেশনটার মধ্যে দিয়ে। তাহলে R1 R2 R3 তিনটে হলো রোধ। এই এক্স আর ওয়াই এইটার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হলো আমাদের ভি। ঠিক আছে, যখনই ভি একটা বড় পোটেনশিয়াল ডিফারেন্স আর মাঝখানে আমাদের তিনটে রোধকে মাঝখানে কানেক্ট করা আছে, তার মানে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা একটু হলেও ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা V1 V2 V3 হয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি ওই R1 R2 R3 এর মধ্যে। এই যে দেখো R1 এর এই প্রান্তে বিভব প্রভেদটা হলো V1, R2 এতে V2, R3 তে V3, আর আইটা হলো, মনে রাখবে এটা হলো কনস্ট্যান্ট, মানে ফ্লোয়িং থ্রু দ্য হোল কম্বিনেশন। মানে এইখানে শুরুতেও যেটা ছিল সেটা আই ছিল, আবার এখানে যেটা বেরোচ্ছে সেটাও কিন্তু আই। আই কিন্তু সব জায়গাতে, এখানেও কিন্তু আই, আই কিন্তু সব জায়গাতে সেম। ওকে, এইবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো ওহমস ল। খুব ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় দিয়েছে যে ওহমস লটা কোনটা। তাহলে সেটা মনে রাখবে, ভি ইকুয়াল টু আই আর। ভি হলো বিভব প্রভেদ, এক্ষুনি বললাম। আইটা হলো যেটা প্রবাহ মাত্রা, আর আর হলো রোধ। তার মানে প্রবাহ মাত্রা আর পরিবাহী রোধ গুণ করলে আমরা বিভব প্রভেদটা পাবো। ঠিক আছে, এবার আমরা এখানে দেখলাম কোনটা কনস্ট্যান্ট বলতো, আইটা কনস্ট্যান্ট দেখলাম, তাই না? আইটাকে আমরা কিন্তু একটু আগে কনস্ট্যান্ট দেখলাম, অর্থাৎ আই কিন্তু সব জায়গায় আই আছে। তাহলে এই পুরো কম্বিনেশনটাকে আমরা যদি আর রোধে ধরি, ধরে নিলাম যে এই যে R1 R2 R3, আর এর পুরো যে তুল্য যে রোধটা সেটা হলো আর। তার মানে ভি যেহেতু বিভব প্রভেদ, সেটা ভি ইকুয়াল টু আই আর। আবার এদিকে এই আলাদা আলাদা করে যদি এই জিনিসটা দেখি, তাহলে ভি এর জায়গায় আমি কিন্তু এটাও লিখতে পারি, V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু আই আর। এদিকে এই প্রথম পরিবাহীটার জন্য আমরা V1 এর জায়গায় লিখতে পারি না IR1, কেননা এইখানে আই প্রবাহটাই যাচ্ছে আর R1 রোধ যাচ্ছে, প্লাস IR2 প্লাস IR3 একইভাবে, কারণ এখানে আই প্রবাহই যাচ্ছে আর R3 রোধের মধ্যে দিয়ে, সমান সমান আই। তাহলে আইটাকে যদি ক্যান্সেল আউট করে দাও, তাহলে আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। বোঝা গেল? আমি এমসিকিউ তে যখন আনবো তখনও তোমরা বুঝতে পারবে, যে তখন কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবে যে এইরকম একদম ইজি। জাস্ট এরকম লেখা আছে যে আচ্ছা এই তিনটে রোধ এরকম তিনটে জায়গায় তোমার তিনটে রোধ একটা শ্রেণী সমবায়ে দেওয়া হলো, তাহলে এখন তুল্য যে রোধটা সেটা কত হবে, ব্যাস জাস্ট তিনটেকে যোগ করে দিতে হবে, আর কিচ্ছু নেই এটার মধ্যে। সুরজ আর ক্লাসে নেই। একদম, আই ইকুয়াল টু ভি বাই আর, সেটাও সিরিজে কারেন্ট সেম, ভোল্টেজ ড্রপিং।
আচ্ছা, এবার দেখো আর একটা যেটা সেটা হলো আমরা দেখবো সমান্তরাল সমবায়ে অ্যাড হচ্ছে। দেখতে পাচ্ছ সমান্তরাল সমবায়ে অ্যাড হচ্ছে। এই যে সমান্তরাল ভাবে R1 R2 R3। তারপর কি হচ্ছে, আগেরটা যেমন আমরা দেখছিলাম যে একটার পজিটিভ প্রান্তের সাথে আর একটা রোধের নেগেটিভ প্রান্ত অ্যাড করা হচ্ছে, এখানে আমরা দেখব তিনটে বা দুই বা তিনের বেশি যতগুলো রোধ হোক না কেন তাদেরকে সমান্তরাল সমবায়ে রেখে তাদের পজিটিভ প্রান্তগুলোকে একদিকে রেখেছে, নেগেটিভ প্রান্তগুলোকে আর একদিকে রেখেছে। মানে পরিবাহীর মানে আহ তোমার এক একটা প্রান্তকে এক একটা জায়গায় জুড়েছে, বুঝতে পেরেছো? একটার সাথে এখানে কিন্তু আর একটাকে অ্যাড করেনি, ওইভাবে কিন্তু সিকোয়েন্সিয়ালি চলে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এখানে R1 R2 R3 প্যারালালে আছে। আমরা এটা এখানেও দেখতে পাচ্ছি যে আই, দেখো টোটাল কারেন্ট যেটা সেটা ফ্লো করছে আই, আবার এখানেও কিন্তু আই। কিন্তু এই আই যখন এইখান দিয়ে কারেন্টটাকে ফ্লো করছে এই তিনটে পরিবাহীর মধ্যে দিয়ে, তখন কিন্তু প্রত্যেকটাতে আই হচ্ছে এমনটা না, তাহলে তো সেটা বাস্ট করে যাবে। প্রত্যেকটাতে যদি আই হয় তাহলে তো পুরো বাস্ট করে যাবে পরিবাহী, বুঝতে পারছো? কারণ এতটা তাপমাত্রা, এতটা তড়িৎ প্রবাহ সে তো প্রত্যেকটা পরিবাহীর মধ্যে দিয়ে নিতে পারবে না। তো ডেফিনেটলি এখানে যখন I1 I2 I3 হিসেবে ভাগ হয়ে যাবে, সেই কারেন্টটা ভাগ হয়ে যাবে, আবার যখন এখান দিয়ে এসে বেরিয়ে আসছে তখন সেটা আবার অ্যাড হয়ে আই হিসেবেই আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নিলাম আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। খুব ভালো কথা। এবারে এক্ষুনি বিদিশা না কি যেন নামটা দেখলাম, বিদিশাই তো। হুম, বিদিশা যেটা লিখেছিল যে I ইকুয়াল টু ভি বাই আর, কেমন করে লিখলো? আমরা এক্ষুনি ভোল্টেজের সূত্র, সরি ওহমের সূত্র দেখলাম ভি ইকুয়াল টু আই আর। এখান থেকে আমি যদি আইটাকে বের করতে চাই তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখানে দেখো আই এর জায়গায় আমি লিখলাম ভি বাই আর, আর এখানে I1 এর জায়গায় আমি লিখলাম ভি বাই ভি বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3। ঠিক আছে, তাহলে এবার যদি এই ভি গুলোকে ক্যান্সেল আউট করে দাও তাহলে কি হচ্ছে, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। মানে এইটা হয়ে গেল আমাদের কিন্তু সমান্তরাল সমবায়ের সূত্র। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি প্রশ্ন রাখছি, বলো তো 2 4 8 এই ওহমের তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে অ্যাড করা হলো, তুল্য রোধ কত হবে? প্যারালালে ভোল্টেজ দেয়। হ্যাঁ, কি বললে? 8/6 মানে তোমাকে আর একবার কাটতে হবে তাই না? 4/3। একবার দেখে নি। 4 2 1, তার মানে এখানে 7/8 আসছে। আর 1/r ইকুয়াল টু 7/8 আসলো, তার মানে r ইকুয়াল টু 8/7 হবে। 6 না, 8/7 হবে। 6 7 বলেছিলে, আমি ঠিক খেয়াল করিনি, মিসও করে যেতে পারি, শুনিনি হয়তো। হুম, তার মানে 8/7 ওহম আমাদের তুল্য রোধের অ্যান্সার। আর যদি বলতো যে এই 2 4 8 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে জাস্ট অ্যাড করে দেওয়া হতো 2 যোগ 4 যোগ 8, তার মানে 14 ওহম। বোঝা গেল? তাহলে একটা জিনিস এখান থেকে কি বুঝতে পারছো? দেখো এখানে আর এর ভ্যালুটা 8/7 মানে কত, 1/1 অনেকটাই কিন্তু কম।
আর শ্রেণীতে দেখো 14। তার মানে কে তোমাকে বেশি রেজাল্ট দেবে? যখন বেশি ওহমের দরকার পড়বে, বেশি রোধের দরকার পড়বে, তখন আমরা কিন্তু সেই রোধগুলোকে শ্রেণী সমবায়ে যোগ করব। কারণ শ্রেণী সমবায় হলো ম্যাক্সিমাম রেজাল্ট দেবে, যেখানে সমান্তরাল সমবায় কিন্তু সব থেকে মিনিমাম রেজাল্টটা দেবে। বোঝা গেল এইটুকু? এটার ওপর আরো অনেক অঙ্ক করাতে হবে। ইলেকট্রিসিটিতে জাস্ট মেইনলি অঙ্কটাই করতে হবে, তাহলেই জিনিসগুলোকে ধীরে ধীরে ক্লিয়ার হবে তোমাদের কাছে। অ্যামমিটার, ভোল্ট মিটার, এটার কি কাজ? অ্যামমিটার মানে তোমার কারেন্ট প্রবাহ মাত্রা, অ্যাম্পিয়ার যেটা মাপা হয়, আর ভোল্ট মিটার যেটা বিভব প্রভেদ মাপা হয়, তাই না? এখানে ফ্যারাডেজ ল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। সবকিছুই অত যে দরকার হয় সেটাও না। ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ এখানে লেখা আছে, দেখবে এগুলো আছে অনেক কিছুই, পড়েও নেবে। তারপর যখন আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করব, তখন আরো জিনিসগুলো ভালো করে ক্লিয়ার হবে, এইটুকু আমি শিওর। ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে? বলো আজকের ক্লাস নিয়ে। কারোর কোনো সমস্যা নেই, তাই তো? কালকে তোমাদের এএনএম জিএনএম এর যে পরীক্ষাটা আছে ভালো করে দাও। বায়োলজি থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন পাবে। ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। তারপর কোশ্চেন শেয়ার করবে গ্রুপে। তাহলে কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে যদি কনফিউশন থাকে, আমি তাহলে সেটাও তোমাদেরকে বলে দিতে পারবো যে আচ্ছা এটার অ্যান্সার এটা হবে, সেটা বলে দিতে পারবো। আর পরশুদিন আবার আমাদের ক্লাস আছে। রবিবার দিন ক্লাস হবে না কালকে, পরশুদিন ক্লাস আছে। তো পরশুদিন তাহলে দেখা হবে আবার। হুম। এবার যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, এবার আমরা একটু ডিটেলে প্রত্যেকটা জিনিস একটু ডিটেলে আলোচনা করব, কেননা আমরা অতটা ডিটেলে তখন আলোচনা করতে পারিনি। পরীক্ষার সিলেবাস শেষ করার একটা ব্যাপার ছিল, সেই কারণে। ঠিক আছে? ফ্যারাডেস লটা একটু বলুন, আমি ফ্যারাডেস ল পরের দিন বলে দেবো, ঠিক আছে? কারণ এটা আরেকবার বোঝাতে হবে, এক 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 দিনে এটা আহ সম্ভব না। পরের দিন হয়তো আমরা বায়োলজি পড়বো, বাট তারপরের দিন আমি বলে দেবো। চলো তাহলে আজকে এখানের মতন, টাটা।